দিগন্তের স্বাগত নিয়ে চলেছে একটি ভিডিও। এই ভিডিওতে মোটামুটি কয়েকটা টপিক নিয়ে আলোচনা হবে। দেখতে পাচ্ছি 4টি টপিক আমি লিখে রেখেছি। একটা পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম সিলেবাস প্যাটার্ন নিয়ে, আর দ্বিতীয় হচ্ছে পিএসসি রেজাল্টে এমএসপিটা কি, এটা অনেকে কোশ্চেন করেছে, মানে অনেকজনের কোশ্চেন এসছে, এটা আমি দেখেছি। আর পিএসসি ক্লার্কশিপের কাট অফ ডিসকাসের বলতে কাট অফটা কি কোনো গণ্ডগোল আছে, বা আমাকে অনেকে কমেন্ট করেছে, ফোন করে ইভেন ফোন করেও পর্যন্ত বলেছে যে কাট অফটা কি ঠিক আছে এবং সেই রোল নাম্বার বেসিসে কেউ পাস করেনি, এরকমও ধরে ধরে আমাকে বলেছে। তাই আমার মনে হয় এই কোশ্চেনটা মানে আমাকে বলতে চাইছি, মানে 27 দিয়ে হয়তো শেষ হয়ে গেছে, 28-এ কেউ পাস করেনি, এরকম একটা ব্যাপার বলতে চেয়েছে। আমি সেটা নিয়ে ডিসকাশন করা আছে। আর পিএসসি ক্লার্কশিপের মেন এক্সামের প্রিপারেশান কেমন নেব, আর প্রথমেই বলি যারা পাস করো তাদের জন্য খুবই কংগ্রাচুলেশান, কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ ক্যান্ডিডেট অনেকটা বেশি সিলেক্ট করে নিয়েছে। আর দ্বিতীয় কথা, যারা পাস করনি হতাশ হবে না, কারণ এরপরে সুযোগ আসতে থাকবে। জীবনে ফিরে দেখার কোনো সময় নেই, এগিয়ে যাওয়াটাই। ফিরে দেখা থেকে যে কোন কোন জায়গাগুলো মিস্টেক করে গেছো সেইখান থেকে শিখে নিয়ে নতুন পথ চলতে হবে। এবার প্রথমেই যেটা ডিসকাশান, যেটা অনেকে কমেন্ট এসছে, প্রথম এইটাই কমেন্ট এসছে যে দাদা পিএসসি রেজাল্টে এমএসপিটা কি। চলো সেই ব্যাপারটা বলি আগে। এই সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সারটা আগে দিয়ে দিচ্ছি, কারণ এটা সবচেয়ে ছোটো অ্যান্সার হবে। চলো দেখে নেওয়া যাক এমএসপি ব্যাপারটা কি, অনেকের রেজাল্টে এসছে। চলো সেটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই কাট অফের লিস্ট। এইখানে দেখি চলো, এই হচ্ছে একটা এমএসপি গেল এসসি, আর এইখানে একটা গেল, দুটো, 3টে 4টে 5টা 6টা 7টা, সবার পাশে রিমার্কসে করে এমএসপি লেখা আছে। এবার চলো 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 এখানে কয়েকটা এমএসপি লেখা আছে। এবার এসসি ওবিসি এসটি ওবিসি ভালো করে আমি দেখাচ্ছি, তখন তাহলে বলবো। আগে দেখে নাও লিস্টটা, এখানে আর লেখা নেই। এখানে ওবিসি এসটি রিমার্কসে ঘরে, এবং এসসি এসটি এখানে আরেকটা জিনিস সেটা আমরা মেনশন করবো। চলো দেখে নেওয়া যাক। এখানে এমএসপি কোথায় লেখা আছে, আর এমএসপি লেখা নেই, কিন্তু এখানেও এমএসপি লেখা নেই, এখানে আবার এমএসপি লেখা এসছে। রিমার্কসে ঘরে এখানে আমি এটা তোমার দেখাচ্ছি, ফলো করার কারণ হচ্ছে 35টা পেজ গেছে, এবং এটা দেখার পর তোমার লাস্টে চলে যাবে। মোটামুটি দেখিয়ে দিচ্ছি যে কী নাম্বার লেখা আছে। লেখার পর লাস্টে গেলে দেখতে হবে সেখানে একটা কাট অফ অ্যানালাইসিস করা হয়েছে। তোমরা ফলো করেছো কি না জানি না, কাট অফটা কী বেসিসে করেছে সেটা আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই, কিন্তু সেটা যারা বোর্ড অফ চেয়ারম্যানে বসে আছে তারা বলতে পারবে। এখানে যেটা বলেছে ক্যাটাগরি ইউআর 65 মার্কস, ওবিসি এ 43 মার্কস, ওবিসি বি 56 মার্কস, এসসি 48 মার্কস, এবং এবার এখানে দেখো PHLV, দ্যাট ইজ এলভি। ওকে, বলছি একটু ধৈর্য ধরতে হবে। এবার এখানে এমএসপি 0.33। আমার সরকারি চাকরিতে কি আছে এখানে ভালো করে দেখো, এলডি সিপি, এলডি অ্যান্ড সিপি, এলডি সিপি এখানে আছে, ভালো করে লক্ষ্য রাখবে, PHLD সিপি। এবার সরকারি চাকরিতে কয়টা ক্যাটাগরি থাকে, তোমরা হয়তো পরীক্ষা দাও, পরীক্ষা দিতে এইসব জিনিসগুলো চোখে পড়ে না, স্বাভাবিক ব্যাপার। আমিও পরীক্ষা দিলে এই জিনিসগুলো আসবে না, এটা চেক করার ক্ষেত্রেও। তার কারণ হচ্ছে ক্যাটাগরি ডিভাইস ভাগ করার সঙ্গে সঙ্গে এটা যেমন আনরিজার্ভ ক্যাটাগরি, PH ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, LV লোয়ার ভিশন, এইভাবে ভাগ করতে থাকে। রিমার্কসের ঘরে এমএসপি লেখা আছে, বা এমএসপি লেখা আছে মানে মেরিটোরিয়াল স্পোর্টস পারসন। ওকে, এটা তোমাদের সঙ্গে কোনো ম্যাটার করে না, যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের সঙ্গে কোনো ম্যাটার করে না, তাদের রিমার্কসে লেখা আছে। তার কারণ হচ্ছে এই এসটি, এই রোল নাম্বারটা এসটি ক্যাটাগরি, সে কিন্তু এমএসপি মানে মেরিটোরিয়াল স্পোর্টস পারসন। আশা করছি তোমরা এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে যে কি বলতে চাইছে। এখানে অনেকের জায়গায় রিমার্কসে গেলে PH এসব লেখা থাকবে, এই ক্যান্ডিডেটগুলো খুব কমই থাকবে, কারণ এদের জন্য আলাদা করে বিভিন্ন সেন্ট্রাল রাজ্য সরকারের ভ্যাকেন্সি বেরোয়। এবার যখন জেনারেলে পরীক্ষা দেয় সেখানে কিছু সংখ্যক ওদের ভ্যাকেন্সি থাকে, এবং সেটা ওরা কিছু সংখ্যকই থাকে, এবং কিছু সংখ্যক ওদের 10টা কি 12টা সিট থাকে, সেটা ওদের জন্য আমি উদাহরণ দিয়ে বলছি। তো সেখানে ওরা কমপ্লিট করে একটা কাট অফ থাকে, ওখানে চ্যালেঞ্জিং ব্যাপারটা ওই রকমভাবে তৈরি হয়। তাই এখানে এমএসপি বলতে কোনো জেনারেল এমএসপি বলতে, এখানে জেনারেল ক্যান্ডিডেট সে এমএসপি মানে সে মেরিটোরিয়াল স্পোর্টস পারসন। ধরো এখানে জেনারেল ক্যান্ডিডেট, তার রিমার্কসের ঘরে PH লেখা আছে মানে সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তার ঘরে এখানে যেমন এসসি রোল নাম্বার দিয়েছে সেটা হচ্ছে LV লোয়ার ভিশন, এখানে বলেছে PH-এর মধ্যে, সেটা বুঝতে পারছো তো, এইভাবে ডিভাইড করেছে। চলো এই কোশ্চেন শর্ট আউট হলো। এই কোশ্চেনটা ফার্স্টে শর্ট আউট করে দিলাম যে পিএসসি
মানে এমএসপিটা কি এটা প্রথমে আশা করছি বোঝাতে পারলাম। এই ভিডিওটা একটু লেন্দি হবে, যারা মনে করছো তাদের জন্য অপ্রয়োজনীয়, অবশ্যই তোমরা লিভ করে যেতে পারো, কারণ সবার জন্য বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কাট অফ ডিসকাশান। সেটা কাট অফ ডিসকাশান কোনো লেন্দি করবো না, তার কারণ কাট অফটা একদম পারফেক্ট আছে আমার মনে হয়েছে। আমার যদি একটু ভিডিও লিস্টে গিয়ে দেখো, আমি খুব বেশি ভিডিও করিনি, এবং সেইখানে যদি লিস্টে গিয়ে দেখো আমি যে কাট অফটা বলেছিলাম 60 থেকে 65-এর মধ্যে কাট অফ যাবে, একদম অথেন্টিক তার মধ্যেই কাট অফ গেছে, একদম অথেন্টিক এর মধ্যে কাট অফ গেছে। যা কাট অফ বলেছি ওর মধ্যেই কাট অফ গেছে। কারণ এটা হচ্ছে পার্ট 1 পার্ট 2 কম্বাইন থাকবে পরেরটা লাস্টের জন্য, এবং কম্বাইন রেজাল্ট থাকে পরবর্তীর জন্য, তাই জন্য কিন্তু কাট অফ একদম বেশি নিয়েছে। তাও আমি 66,000 আশা করিনি। আমি ভেবেছিলাম যে মোটামুটি একটা সিট, যেটা যতটা আমি জানি সেই সিট অনুযায়ী মিনিমাম 40,000 ক্যান্ডিডেটকে বা 45,000 ক্যান্ডিডেটকে সিলেক্টেড হবে টোটাল, এসটি এসসি ওবিসি পিএইচ এমএসপি সব মিলিয়ে বলছি। সেইখান থেকে আমার আশা করার থেকে ওভারকাম করে ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে, এবং বেশি ক্যান্ডিডেট 60 আরও 20,000-এর কাছাকাছি আমার আন্দাজের থেকে বেশি লোক কিন্তু পাস করে গেছে। এইটা সবচেয়ে একটা ভালো গুড নিউজ গেল। দ্বিতীয় কোশ্চেনের উত্তর যে কাট অফ ডিসকাশন, বেশি লেন্দি করা যাব না। এবার আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এক্সাম প্যাটার্ন আর সিলেবাসের নিয়ে আলোচনা করতে। চলো সেটা ডাইরেক্ট চলে যাই। এই হচ্ছে এক্সাম প্যাটার্নের সিলেবাসটা, তোমরা কিন্তু যে কোনো পিএসসির ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে, গুগলে টাইপ করলেও এই ভিডিওটা পেয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, আলাদা কিছু বলার নেই। এখানে দুটো পার্ট থাকে, ডিভাইড করে দিচ্ছি। দুটো পার্ট হচ্ছে একটা গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এ থাকবে যেটা হচ্ছে ইংলিশ থাকছে, আর গ্রুপ বি হচ্ছে সেটা হচ্ছে এখানে পার্ট 1, নিচে নাম্বারটা দেওয়া আছে, একটু ভালো করে ফলো করো, তাহলে কথাগুলো ওপর দিয়ে যায়, মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। গ্রুপ এ ইংলিশ থাকছে এখানে দেখতে পাচ্ছ, মানে আর গ্রুপ বিটা থাকছে দেখতে পাচ্ছ, যে যেটা পার্ট থাকবে তার উপর ডিভাইড করে নাম্বার দেবে। মানে গ্রুপ বিটা বলতে চাইছি যে কারো হিন্দি হতে পারে, কারো বাংলা হতে পারে, যে যেটা কোয়ালিফাই করছে সে তার অনুযায়ী এখানে অপশান দিয়েছে বেঙ্গলি, হিন্দি, নেপালি, সাঁওতালি এবং এইসব ব্যাপার থাকছে। 50 মার্কস ইচ ফর গ্রুপ এ গ্রুপ বি, মানে 100 নাম্বার, এটা বোঝা যাচ্ছে। 1 আওয়ার টাইম থাকছে। কী কী লিখতে হবে সেটা পরের দিকে আসছি। এবং সিলেবাসটা দেখে নেবো। পার্ট 1-এর সিলেবাস তো হয়ে গেছে, এবার পার্ট 2 চলে এলো। পার্ট 2-তে কী থাকছে, এবার আমার কাছে কিছু কোশ্চেন আছে পুরোনো টাইপের, আমি 2009-এর কোশ্চেন, কারণ আমি বুঝতেই পারছো ওইগুলো নিয়ে একটু আলোচনা করবো পরবর্তীকালে। যাই হোক, এখানে পার্ট 1-এর ক্ষেত্রে থাকছে যেটা থাকছে ড্রাফটিং, অবশ্যই থাকছে পার্ট 1-এর ড্রাফটিং রিপোর্ট এবং পয়েন্টস মেটেরিয়াল। এটা কী জিনিস আমি পরবর্তী যখন বোঝাবো বা শেখাবো তখন তোমরা দেখতে পাবে। দ্বিতীয় হচ্ছে সামার বা প্রেসি থাকছে এবং ট্রান্সলেশন থাকছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আর বেঙ্গলি তো সেম জিনিস, কিন্তু ড্রাফটিং রিপোর্ট থাকছে, বাংলা 50 কোনো জিনিস লেগলেন্সি দেবে না, এবং তারপরে সামারি থাকছে, ট্রান্সলেশন থাকছে ইংলিশে, এবং ইংলিশ বা হিন্দি যা যেটা থাকবে। এই গেল সিলেবাসটা। এবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, লাস্ট যেটা কোশ্চেন ছিল, আমি পড়বোটা কী হবে, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমি সেটা মেনলি আলোচনা করার জন্যই এই ভিডিওটা করা, যে আমি পড়বোটা কী করে। পড়বোটা হচ্ছে বেসিক একটা প্যাটার্ন তোমাদের ফলো করতে হবে, যেটা প্রথাগত, মানে আমার সেমও এসছে, সবার টাইমে আসবে, 10 বছর পরেও আসবে। সেটা করতে হবে কি প্র্যাকটিস। সেটা কি করতে হবে, প্রতিদিন প্রথমে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন কিন্তু আমার প্র্যাকটিস করতে হবে। কিন্তু সবচেয়ে প্রথম একটা জিনিস, প্রতিদিন একটা করে বড় ব্রড রাইটিং তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। ইচ গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, যদি দুটো ক্ষেত্রেই তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। ইংলিশ বেঙ্গলি কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর এত ক্যান্ডিডেটকে দুটো হাফে পরীক্ষা হবে, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ, এটা কিন্তু মাথায় রাখবে। প্রথম কথা কি প্র্যাকটিস করবে, প্রথমেই আমি বলবো যারা প্রথম ধরছে অবশ্যই কিন্তু রিপোর্ট রাইটিং বা রিপোর্ট আসার চান্স খুব বেশি, একটা এক্সপিরিয়েন্স থাকে মানুষের, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি রিপোর্ট আসার চান্স খুব বেশি। ইংরেজিতে হচ্ছে ট্রান্সলেশন ম্যাক্সিমাম তোমাদের আসার চান্স কোনো মহামারী নিয়ে, যেহেতু রিলেটেড এখন চলছে, বা নেচার থেকে নেচার থেকে নয় কোনো অসুখ থেকে আসার চান্স খুব বেশি থাকছে। ফার্স্ট হাফ সেকেন্ড হাফ তাকে কমন লাগানো খুব মুশকিল, তাই বলা মুশকিল। দুটো হাফে পরীক্ষা হবে, এত ক্যান্ডিডেটকে দুটো হাফই গ্যারান্টি পরীক্ষা হবে। আগেও হয়েছে, দুটো হাফেই পরীক্ষা হয়েছে, 9 ক্লার্কশিপ তাই হয়েছে, এবং তারপরে এসএসসির মাধ্যমে ক্লার্কশিপ হয়েছে। লাস্ট কিন্তু পিএসসির মাধ্যমে 2009 ক্লার্কশিপ হয়েছিল, তারপরে এসএসসির মাধ্যমে 2014-তে হয়েছিল, সেটা পিএসসির মধ্যে পড়ে না। এই ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম। এবার 2009-এর যে লাস্ট বারেরটা দুটো হাফে পরীক্ষা হয়েছিল, এবং সেটাও কিন্তু ট্রান্সলেশনটা ইংলিশ টু বেঙ্গলি, সেটা কিন্তু নেচার নিয়েই পড়েছিল। তোমাদের নেচার সঙ্গে রিলেটেড আরও রিয়েল টাইমসটা খুব বেশি জোর থাকবে এবারে পিএসসির ক্ষেত্রে, এবং তাই রিয়েল টাইমটা ফলো করতে হবে। তৃতীয় যেটা এই দুটো কিন্তু দুটো কোশ্চেন হয়তো দিল,
দুটো কোশ্চেনের ক্ষেত্রে নাম্বার ক্যারি করে নেবে ফার্স্ট হাফে। ইংলিশের ক্ষেত্রে বললাম একটা ট্রান্সলেশন আর একটা রিপোর্ট রাইটিং, এই প্যাটার্ন থাকবে, কারণ সব দেবে না, নাই রিপোর্ট রাইটিং দেবে, ট্রান্সলেশন থাকবে। ম্যাক্সিমাম চান্স ড্রাফটিং যে রিপোর্ট হয় অ্যাক্সিডেন্টাল বেনিফিট বা রবারি বা এইগুলোর থেকে ফার্স্ট একটা থাকবে, রিপোর্ট থাকবে। নিউজ পেপার রাইটিং মানে থাকলেও অথেন্টিক কোনো নিউজ থাকবে যেটা অ্যাক্সিডেন্ট বেনিফিট বা কোনো ক্রাইম রিলেটেড কিছু দেওয়ার চান্স খুব বেশি। আর একটা ট্রান্সলেশন গেল, এটা গেল ইংরাজির ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে ঠিক থাকবে, ওর উল্টো দেখবে, মানে কোনো একটা অনুষ্ঠান বা কোনো বিষয়কে কেন্দ্র করে যদি ওখানে অ্যাক্সিডেন্টাল দেয়, এখানে তোমার ধারণাটা তুলে ধরার জন্য বা তুমি কীরমভাবে একটা জিনিস কোনো কিছু অর্গানাইজ করবে সেরকম রিলেটেড পার্ট টুর কোশ্চেনটা থাকছে বেঙ্গলির ক্ষেত্রে। ট্রান্সলেশন ওরকমই থাকবে, তাই এই দুটো জিনিস ফ্যাক্টরটা থাকছে না। এবার আমি কীভাবে পড়বো, এখানে সবচেয়ে বেসিক একটা জিনিস প্রথমে বলবো যে রুডিং করো। রুডিং না করে কেউ চাকরি পেতে পারে না, এটা আমার একটা নীতি। রুডিং না থাকলে কেউ চাকরি পাওয়া অসম্ভব ব্যাপার। দ্বিতীয় পয়েন্ট, কীভাবে পড়বো, আমার মনে হয় স্টক অফ ওয়ার্ড এই 2 মাসে বাড়ানোর জন্য ইনাফ। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মনে হয়। কী করবো, প্রথমে প্রতিদিন একটা যদি সানডেতে তোমরা নিউজ পেপার কেনো, সেটা সারা সপ্তাহ ধরে পড়ো। আর যদি কেউ মনে হয় অনলাইন কিনবো না, নেট আছে, তাহলে অফলাইন কিনবো না, নেটে অনলাইন পড়ে নেবো, কারণ বাইরে বেরোতে হবে। আর আমার মনে হয় যে এখন অফলাইন কেনা ভালো নয়, কারণ বুঝতেই পারছো প্যান্ডেমিকের সময় বাইরেতে খবরের কাগজ নিয়ে আসবে ভাইরাস বা যাই কিছু ব্যাপার, অফলাইন না কিনে অনলাইন পড়ে নিতে পারো। প্রতিদিন ঘুম থেকে উঠে তোমার প্রথম কাজ হবে কোনো কিছু না লেখালেখি না করে, বুঝতে পারো কি না পারছো একটা করে নিউজ পেপার পড়ো, 10 লাইন, আধা ঘন্টা 40 মিনিট, এটা প্রথম কাজ হওয়া উচিত। মানে অন্তত 1 আওয়ার সময় দেওয়া উচিত, এই 2 মাসটা অন্তত নিউজ পেপার পড়া উচিত। দ্বিতীয় প্যাটার্ন, প্রতিদিন 2টো করে রাইটিং করতে হবে, একটা ইংলিশে একটা বাংলাতে। মানে আজকে যদি বাংলায় চিঠি লিখি, ইংরাজিতে লিখবো রিপোর্ট। আজকে যদি ইংরাজিতে প্রেসি লিখি, তাহলে বাংলায় লিখবো রিপোর্ট। ব্যাপারটা রিপোর্টটা মাস্ট লেখার চেষ্টা করবে। এবার ট্রান্সলেশনের জন্য বেসিক একটা জিনিস, সেটা হচ্ছে গ্রামারের রুল কিন্তু জানতে হবে। কারণ কী করে বলবো, ট্রান্সলেশনের যদি রুলটা তোমরা না জানো, তাহলে অবশ্যই পসিবল হবে না। কারণ একটা ট্রান্সলেশন খুব গুরুত্বপূর্ণ হয়, তুমি সেইভাবে আলোচনা করবে যে কীভাবে হয়েছে, তার উপর গুরুত্বপূর্ণ থাকে। যদি আমি বলি, বিভিন্ন কড়া লাইন থাকে যে মানে একটা টাইম দিয়ে দেবে যে কীভাবে কী করছো তার উপর ডিপেন্ড করে, যে মানে গন্ডগোল থাকবে কোন জায়গাটা বলো তো। ধরো মানে এমন কিছু শব্দ ইউজ করবে, তার যদি প্রপার ওয়ার্ড তুমি না যাও, কিন্তু যেমন আমি বলছি যে মিট করে প্রদীপ জ্বলছে, এবার প্রপার যদি ওয়ার্ড না থাও, এই জিনিসটা কী হবে, তোমার সেই রিলেটেড নাম্বারটা তুমি ক্যারি করবে না। এবার যেমন 2009 সালে বা 8 সালের কোশ্চেনে এরকম কিছু একটা সামথিং ছিল, আমার পেপারটা মনে আছে বলে আমি বললাম, সেখান থেকে একটা লাইন বললাম, এইভাবে কিন্তু হবে। তাই সেই জায়গা থেকে তোমায় কিন্তু গ্রামাটিক্যাল যে বেসটা সেটা তৈরি করতে হবে 2 মাসের মধ্যে। রুলটা ফলো করো, আর সবচেয়ে ভালো হবে যে গ্রামাটিক্যাল রুল ফলো করার সময় আর্টিকেল রুলগুলো আর ভয়েস চেঞ্জ ন্যারেশনের ওপর জোর দাও, যার ফলে করতে দেবে না, ভয়েস চেঞ্জ ন্যারেশন করতে দেবে না, কিন্তু তার ফলে তোমার লিখতে অনেকটা সুবিধা হবে। ন্যারেশন যারা ভালো পারে তার রিপোর্ট লিখতে খুব হেল্পফুল হয়, এই একটা জিনিস ক্যারি করবে মাথায়। আর দ্বিতীয় কথা বলি, ট্রান্সলেশন তোমাকে প্রতিদিন নিজে থেকে 2টো করে করতে হবে, একটা ইংরেজি টু বাংলা, বেঙ্গলি টু ইংলিশ। আমার খাতাতে এই মুহূর্তে আমার খাতাটা বার করেছি, সরি, এখানে আমি এটা ভিডিওটা করবো বলি খাতাটা বার করেছি পুরোনো। এখানে সম্ভবত 2009 পেপার, এটা 9 পেপারে, এটা সম্ভবত সেকেন্ড হাফ আমার লেখা আছে খাতায়, যে এসছিল, পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত না মঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। এইটা হচ্ছে একটা লাইন ছিল, গোটা লাইন 2009 সালের সেকেন্ড হাফে এই লাইনটা পড়েছিল। দ্য পোস্টমাস্টার টেল টু হিম হি ওয়াজ অ্যাপ্লাইং ফর এ ট্রান্সফার, দ্য প্রেয়ার ওয়াজ রিজেক্টেড। তাহলে তোমাকে গ্রামাটিক্যাল বেসটা কতটা স্ট্রং হলে তুমি এটা অ্যাটেন্ড করতে পারবে, এই জিনিসটা ভালো করে বোঝো। আমি একটা উদাহরণ দিয়ে বললাম। এছাড়া আমি চেষ্টা করব ক্লাস দেওয়ার এই মুহূর্তে, আশা করি সবাই বাড়িতেই আছো, ক্লাস দেবো ইংরেজিতে বাংলাতে যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার। আর এইভাবে পড়াশোনা করো যে দিনে 2টো করে রাইটিং লিখতে হবে, 2 থেকে 3টে, দেখে লিখবো না, কারণ এটা হচ্ছে খুব বাজে জিনিস। কপি করবো না, হ্যাঁ তোমরা গুগলে হেল্প নাও, কোনো জায়গা থেকে হেল্প নাও,
জিনিসটা পড়ো। যদি সংবাদপত্রে কোনো রাইটিং দেখো, রিপোর্টিং দেখো ইংরাজিতে, বা আনন্দবাজার পত্রিকা বা এই সময় প্রতিদিন যে কোনো খবরের কাগজ, বা ইংরাজি টাইমস অফ ইন্ডিয়া, বা যে কোনো খবরের কাগজ থেকে সেই লাইনটা পড়ো। সেটা পড়ে স্যার টপিকটা বুঝে যাও, বুঝে গিয়ে নিজে লেখার চেষ্টা করো। করে তারপরে বিভিন্ন জায়গায় পড়ার জায়গা বা দাদাকে বা কাউকে দেখিয়ে নিয়ে সেটাকে বলো ঠিক হচ্ছে কি না। বেশি করবে গ্রামাটিক্যাল ঠিক রাখার জন্য, আর বানানটা স্পেলিং মিস্টেক করবে না। এটা হচ্ছে বড় কথা। এই ছিল তোমাদের বোঝানোর জন্য। একটু ভিডিওটা লেন্দি হলো, কিন্তু আমার মনে হয় তোমাদের হেল্পফুল হবে। যদি আরও কিছু ভিডিও পেতে চাও এই রিলেটেড, অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো অবশ্যই দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও। বাই বাই।